পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে সরকার তাদের অর্থনৈতিক উন্নতি মাপে না জিডিপি দিয়ে, মাপে সুখ দিয়ে, যেখানে টেলিভিশন নিষিদ্ধ ছিল একবিংশ শতাব্দীর ঠিক আগ পর্যন্ত, আর যেখানে প্রতিদিন প্রতিটি বিদেশি পর্যটককে গুনতে হয় প্রায় $100 শুধু দেশে প্রবেশের অনুমতির জন্য। এই দেশ ইচ্ছা করলেই বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হতে পারত, কিন্তু তারা বেছে নিয়েছে সম্পূর্ণ উল্টো পথ। নিজেদের সংস্কৃতি আর প্রকৃতিকে রক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে বিশ্ব থেকে দূরত্ব বজায় রেখেছে। এই দেশের নাম ভুটান, পৃথিবীর একমাত্র কার্বন নেগেটিভ দেশ, যেখানে রাজধানীতেও নেই কোনো ট্রাফিক লাইট। কিভাবে একটি ছোট্ট হিমালয়ান রাজ্য নিজেকে আধুনিক পৃথিবী থেকে দূরে রেখেও টিকে থাকল? আর কেন তারা মনে করে জাতীয় আয়ের চেয়ে জাতীয় সুখ বেশি গুরুত্বপূর্ণ? চলুন খুঁজে দেখি। ভুটানের অবস্থান বিশ্বের দুই জনবহুল রাষ্ট্র ভারত আর চীনের মাঝখানে, হিমালয়ের কোলে। দেশের গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার, অর্থাৎ পুরো দেশটাই যেন মেঘের ওপরে ভাসছে। এই দুর্গম ভৌগোলিক অবস্থানই শতাব্দীর পর শতাব্দী ধরে ভুটানকে রক্ষা করেছে বহিরাগত আক্রমণ থেকে। পাহাড়ই এখানে প্রাকৃতিক প্রাচীর। কিন্তু জানেন কি, বিশ্বের একমাত্র দেশ যেখানকার রাজধানীতে কোনো ট্রাফিক সিগন্যাল নেই, সেটা ভুটানের থিম্পু। একবার ট্রাফিক লাইট বসানো হয়েছিল, কিন্তু জনগণের অনুরোধে কিছুদিনের মধ্যেই তা সরিয়ে ফেলা হয়। এখনও সাদা গ্লাভস পরা একজন পুলিশ অফিসার হাত দিয়েই নিয়ন্ত্রণ করেন পুরো রাজধানীর ট্রাফিক। দেশের প্রায় 70% ভূমি এখনও বনভূমিতে ঢাকা, এবং এটা কোনো দুর্ঘটনা নয়। ভুটানের সংবিধানে স্পষ্ট লেখা আছে, দেশের অন্তত 60% ভূমি সবসময় বনভূমি থাকতে হবে। ফলাফল, ভুটান বিশ্বের একমাত্র কার্বন নেগেটিভ দেশ, অর্থাৎ তারা যত কার্বন নিঃসরণ করে তার চেয়ে অনেক বেশি কার্বন শোষণ করে তাদের বনভূমি। যেখানে বিশ্বের বেশিরভাগ দেশ পরিবেশ দূষণ কমানোর লড়াই করছে, সেখানে ভুটান আগে থেকেই আছে টার্গেটের অনেক এগিয়ে। 1972 সালে মাত্র 17 বছর বয়সে সিংহাসনে বসা তরুণ রাজা জিগমে সিংগে ওয়াংচুক এক অদ্ভুত ঘোষণা দেন, গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস, গ্রোস ন্যাশনাল প্রোডাক্টের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হল, সুখ জিনিসটা তো অনুভূতি, সংখ্যা নয়। তাহলে একটি সরকার কিভাবে সুখ মাপে? ভুটান সরকার তৈরি করেছে একটি জটিল সূচক, জিএনএইচ ইন্ডেক্স। এতে যুক্ত আছে 4টি মূল স্তম্ভ: টেকসই অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সংস্কৃতির প্রচার, আর সুশাসন। প্রতি কয়েক বছর পরপর সরকার দেশজুড়ে জরিপ চালায়, মানুষের ঘুম, সম্পর্ক, মানসিক স্বাস্থ্য, এমনকি অবসর সময় কিভাবে কাটায়, সবকিছু পরিমাপ করা হয়। এই দর্শনের প্রভাব পড়েছে নীতি নির্ধারণেও। যে কোনো নতুন প্রকল্প, তা হোক রাস্তা নির্মাণ বা কোনো কারখানা, অনুমোদনের আগে বিচার করা হয় এটি জনগণের সামগ্রিক সুখে ইতিবাচক না নেতিবাচক প্রভাব ফেলবে। এই কারণেই ভুটানে শিক্ষা আর স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে। এমনকি বিদেশে চিকিৎসার প্রয়োজন হলেও সরকার খরচ বহন করে। তবে এই মডেল নিয়ে সমালোচনাও কম নয়। অনেকে বলেন, সুখের সরকারি সংজ্ঞা বাস্তব অর্থনৈতিক সীমাবদ্ধতাকে আড়াল করে ফেলে, আর তরুণ প্রজন্মের একটি অংশ আজও কাজের সন্ধানে বিদেশে পাড়ি জমাচ্ছে। ভুটানে প্রবেশ করাটাই একটা অ্যাডভেঞ্চার। পারো বিমানবন্দর বিশ্বের অন্যতম কঠিন বিমানবন্দর, চারপাশে পাহাড়ে ঘেরা সরু উপত্যকায় মাত্র হাতেগোনা কয়েকজন পাইলট এখানে অবতরণের অনুমতিপ্রাপ্ত। কিন্তু বিমানবন্দরে নামার পরও ভুটান আপনাকে সহজে ঢুকতে দেবে না। প্রতিটি বিদেশি পর্যটককে দিতে হয় একটি বাধ্যতামূলক দৈনিক ফি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি। বর্তমানে এই ফি প্রতি রাতে প্রায় $100। থাকা খাওয়ার খরচ এর বাইরে আলাদা। কিন্তু প্রশ্ন হল, কেন একটি ছোট উন্নয়নশীল দেশ ইচ্ছাকৃতভাবে পর্যটকদের সংখ্যা কমিয়ে রাখতে চায়, যেখানে পর্যটন থেকে বিপুল আয়ের সুযোগ আছে? উত্তর লুকিয়ে আছে তাদের নীতির নামেই, হাই ভ্যালু, লো ভলিউম। থাইল্যান্ড বা নেপালের মতো প্রতিবেশী দেশগুলো যেখানে বছরে কোটি কোটি পর্যটক টানে, সেখানে ভুটান ইচ্ছাকৃতভাবে সংখ্যা সীমিত রাখে। যুক্তি হল, কম পর্যটক মানে কম পরিবেশগত ক্ষতি, কম সাংস্কৃতিক দূষণ, আর প্রতিটি পর্যটক থেকে পাওয়া অর্থ সরাসরি ব্যবহার হয় শিক্ষা, স্বাস্থ্যসেবা আর পরিবেশ সংরক্ষণে। এমনকি 2000 সাল পর্যন্ত ভুটানে টেলিভিশন আর ইন্টারনেট সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। বিশ্বের শেষ দেশ হিসেবে তারা এই প্রযুক্তির দুয়ার খুলেছিল, আর তাও অত্যন্ত সতর্কতার সাথে, যাতে পশ্চিমা সংস্কৃতির প্রভাবে নিজেদের ঐতিহ্য হারিয়ে না যায়। ভুটানকে বলা হয় ড্রাগনের রাজ্য, স্থানীয় ভাষায় দ্রুকিউল। এই নামকরণ এসেছে দেশের প্রধান ধর্ম বৌদ্ধ ধর্মের একটি শাখা থেকে, যেখানে বজ্রপাতের শব্দকে তুলনা করা হয় ড্রাগনের গর্জনের সাথে। দেশের সবচেয়ে বিখ্যাত স্থাপনা টাইগার্স নেস্ট মোনাস্ট্রি, প্রায় 3000 মিটার উঁচু পাহাড়ের গায়ে খোদাই করা এই মোনাস্ট্রিতে পৌঁছাতে হয় কয়েক ঘন্টার কঠিন ট্রেক করে।
কিংবদন্তি অনুযায়ী গুরু রিম্পোছে একটি উড়ন্ত বাঘের পিঠে চড়ে এখানে এসে ধ্যান করেছিলেন। কিন্তু ভেবে দেখুন, এমন একটি দেশে যেখানে সরকার আইন করে জাতীয় পোশাক বাধ্যতামূলক করেছে অফিস আর সরকারি অনুষ্ঠানে, সেখানে কি আধুনিকতার কোনো জায়গা আছে? আশ্চর্যজনকভাবে হ্যাঁ। থিম্পুর রাস্তায় আজ আপনি দেখবেন তরুণ তরুণীরা ঐতিহ্যবাহী গো আর কিরা পোশাক পরেই স্মার্টফোনে ছবি তুলছে, ক্যাফেতে বসে ওয়াইফাই ব্যবহার করছে। বৌদ্ধ মোনাস্ট্রির পাশেই গড়ে উঠেছে আধুনিক কফি শপ। প্রতিটি বাড়ির দেয়ালে আঁকা থাকে ঐতিহ্যবাহী ফ্যালিক প্রতীক, উর্বরতা আর কুঞ্জর প্রতিরোধের প্রতীক হিসেবে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এক অনন্য রীতি। প্রতি বছর অনুষ্ঠিত হয় রনিন সেছু উৎসব। মুখোশ পরা নৃত্যশিল্পীরা মোনাস্ট্রি প্রাঙ্গণে পারফর্ম করেন প্রাচীন বৌদ্ধ কাহিনী নিয়ে। হাজার হাজার মানুষ ভিড় করে এই উৎসব দেখতে। একটি দেশ যে জিডিপির বদলে সুখ মাপে, একটি দেশ যে ইচ্ছাকৃতভাবে বিশ্বায়নের গতি থেকে নিজেকে দূরে রেখেছে, একটি দেশ যে পরিবেশ রক্ষাকে সংবিধানেই খোদাই করে রেখেছে। ভুটান প্রমাণ করে উন্নয়নের সংজ্ঞা একরকম হতে হবে এমন কোনো নিয়ম নেই। কিন্তু এই ভারসাম্য কতদিন টিকিয়ে রাখা সম্ভব? জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের হিমবাহ গলছে দ্রুত গতিতে, যা হুমকি হয়ে দাঁড়িয়েছে দেশের নদী আর কৃষির জন্য। আর তরুণ প্রজন্মের একটি বড় অংশ, বিশেষ করে শিক্ষিত তরুণরা, উন্নত জীবনযাত্রার সন্ধানে পাড়ি জমাচ্ছে অস্ট্রেলিয়া বা আমেরিকায়, যাকে স্থানীয়ভাবে বলা হচ্ছে ব্রেন ড্রেন সংকট। প্রশ্ন থেকে যায়, যে দেশ কয়েক দশক ধরে নিজেকে বিশ্ব থেকে বাঁচিয়ে রেখেছে ইচ্ছাকৃত বিচ্ছিন্নতা দিয়ে, সেই দেশ কি পারবে নিজের তরুণ প্রজন্মকে ধরে রাখতে? নাকি সুখের এই পরীক্ষা একদিন হার মানবে বাস্তবতার চাপে? আপনার কি মনে হয়, জিডিপির বদলে সুখ মাপার এই মডেল কি সত্যিই কাজ করে, নাকি এটা শুধুই একটা সুন্দর স্বপ্ন? নিচে কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন, কারণ পরের পর্বে আমরা যাচ্ছি পৃথিবীর আরেকটি অজানা কোণে, যেখানে অপেক্ষা করছে আরও চমকপ্রদ সব রহস্য।